অভি আর ছুটি যখন বিয়ে করে দুজন বাড়িতে আসে তখনই অভির ঠাম্মি রেগে যায় আর বলে, অভি আমি কিছুতেই এই মেয়েটাকে এবাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। এবারে যদি কেউ কোনো বউ আসে সেটা পরি পরি দিদি ভাই আসবে, এই বাইরের মেয়ে নয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি আর ছুটির শুভদৃষ্টি হওয়ার সময় অভি মনে মনে বলে যে আমি জানি ছুটি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু কি করার আছে বলো। আমিও বিপদে পড়েছি, এদিকে তুমিও বিপদে পড়েছো, তাই আমাদের এই কাজটা করতেই হচ্ছে। আমি তোমাকে বিয়ে করছি তার কারণ আমি যখন পরীকে পাবো তখন আমি তোমাকে বলে তোমার কাছ থেকে চলে আসতে পারবো। আমি পরীকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গী করে পেতে পারবো না। আমি পরীকে কথা দিয়েছিলাম যে পরী আমার জীবনের সবকিছু। আমি যখন আসল পরীকে পেয়ে যাব তখন আমি আর কোনো বাধাই মানবো না। এরপরে দেখা যায় যে দুজনের উঠে দাঁড়াতে বলে। এরপরে দেখা যায় দুজনের হাতে হাত রেখে শপথ করতে বলে। এরপরে গাঁটছড়াও বাঁধা হয়। অন্যদিকে দেখা যায় সেখানে পরীর বাবাও আসে পরী আর অভির পুজো দিতে। এরপরে পরীর বাবা বলে যে পুরোহিত মশাই এখানে বুঝি আজকে বিয়ে হচ্ছে। তখনই পুরোহিত বলে, হ্যাঁ হ্যাঁ বাবু, এখানে আজকে বিয়ে হচ্ছে দুজনের। অনেক অনেক ভালো দুটি ছেলে মেয়ে, তারা আজকে বিয়ে করছে, কিন্তু আত্মীয় স্বজন কেউই আসেনি। সম্ভবত কেউই হয়তো জানে না দুজন ভালোবেসে বিয়ে করছে। তখনই পরীর বাবা বলে, আচ্ছা তাহলে তাই, সেটা তো ভালো লক্ষণ। যদি একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করে এটা তো ভালো কথা। আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, প্রণামী হিসেবে দিয়ে দেবেন, আমি ওদেরকে আশীর্বাদ করে দিচ্ছি। তখনই পুরোহিত মশাই বলে, দেখুন বাবু আপনি গিয়ে দেন, তাহলে তো আরো খুশি হবে ছেলেমেয়েরা। তখনই পরীর বাবা বলে, আচ্ছা ঠিক আছে। যে সময় যেতে যাবে সে সময় পরী ফোন করে বলে, বাবা তুমি কোথায় আছো বাবা? বাবা তোমাকে ছাড়া ভালো লাগছে না, তুমি বাড়িতে চলে এসো না বাবা। তখনই পরীর বাবা বলে, আচ্ছা ঠিক আছে তুই ফোনটা রাখ পরিমা, আমি এখনই চলে আসছি। এরপরে পুরোহিত মশাইয়ের কাছে টাকাটা দিয়ে পরীর বাবা চলে যায়। এরপরে দেখা যায় সেই সময়ই ছুটি আর অভির বিয়েটা হচ্ছে, কিন্তু কেউই সেটা বুঝতে পারছিল না। এদিকে পরী মনে মনে বলে, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা কি ভালো হয়েছে? আমার বাবাকে কি আমি নির্দোষ প্রমাণিত করে বের করতে পারবো না? আমি পারবো না। আমি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি আমার বাবার জন্য সব রকম লড়াই করতে রাজি আছি। আমার বাবা আমার জীবনের সবকিছু। আমি বাবার জন্যই তো এত কিছু করছি। আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে তো এই উকিল বাবু? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় অভি এসে ছুটির কানে কানে বলে যে, ছুটি আমি জানি তোমার খুব মন খারাপ হচ্ছে। দেখো এই সময় মেয়েদের মনটা অনেকটাই খারাপ হয়, সেটা আমি জানি, কিন্তু কি করব বলো। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বিরুদ্ধে আমি কোনো কাজ করব না। আমরা যেটার জন্য বিয়েটা করছি সেই কাজটাই শুধু করব। তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো চলবো। আমাদের দুজনের রাস্তায় হবে আলাদা, কিন্তু একটা কথা বলছি যে সবার সামনে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে তোমাকে ছুটি। তখনই ছুটি বলে, একদম চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি যে কোনো কিছু করব না। আমি যেমনটা বলবেন তেমনটাই হবে। তখনই ওখানকারই একটি মহিলা পুরোহিত মশাইকে বলে যে, আপনি এখনো চুপ করে বসে রইলেন যে, আপনি বিয়ের কাজটা শুরু করুন না। অন্যদিকে দেখা যায় যে ওই ছদ্মবেশী পরী সে তার অভিনয়টা চালিয়ে যাচ্ছিল। তখন সে এই নাচ গান নিয়ে সবাইকে মাতিয়ে রাখছিল। এটা দেখে তো অভির মা প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে, আমি কিছুতেই বুঝতে পারছি না পরী এভাবে মানুষ হলো কি করে। কারণ ছোট পরী যেভাবে বড় হয়েছিল আমাদেরকে সম্মান করতো, আমাদেরকে ভালোবাসতো, সে সে সম্পূর্ণ আলাদা একটা মেয়ের মতো ছিল, কিন্তু এর মধ্যে তো সেরকম কোনো গুণই দেখতে পাচ্ছি না। এটা পুরোপুরি অন্য রকমের তৈরি হয়েছে, কোনো লজ্জা কোনো বদ কিচ্ছু নেই, শুধু লোভী একটা মেয়ে। আমার ছেলেটা, এই মেয়েটাকে বিয়ে করলে আমার ছেলেটা খুশি হবে তো, সুখী হতে পারবে তো? এই মেয়েটার হাব ভাব আমার একদম ভালো লাগে না, এই মেয়েটার চলাফেরাও আমার একদম পছন্দ হয় না। কিন্তু কি করব মা এক জেদ নিয়ে বসে আছে যে এই মেয়ের সঙ্গে আমার ছেলেটার বিয়ে হবে। আমি কত করে বললাম অভিটাকে যে অন্য একটা মেয়ের সঙ্গে দেখাশোনা করে বিয়েটা দিয়ে দিই, কিন্তু আমার ছেলে ওই যে এক জেদ নিয়ে বসে আছে যে সে পরীকেই বিয়ে করবে। আবার এই পরীটাকেও সে মানতে চাইছে না। আমি নিজে থেকেই তো মানতে পারছি না যে এটাই আমাদের সেই ছোট পরী কিনা, এইটা সম্পূর্ণ অন্য রকমের একটা মেয়ে। অন্যদিকে দেখা যায় যে অভি বলে, ছুটি আমাকে একটু বিশ্বাস করো, ভরসা করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। এরপরে দেখা যায় ছুটি বলে, আমি জানি উকিল বাবু আপনি অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো একজন, কিন্তু তবুও তো ভয় করছে। তখনই পুরোহিত মশাই বলে যে
তোমরা এভাবে কথা বলো না, বিয়ের সময় এভাবে কথা বলতে নেই। দেখো তোমাদের তো আজকে তোমাদের অনেক শুভ একটা দিন, তাই যত কথা তোমরা পরে বলো, এখন মন দিয়ে আমার আমার সঙ্গে মন্ত্রটা পড়ো। এরপরে দেখা যায় অন্যদিকে পরি তো ঠাম্মিকে পুরোপুরি তার বশে নিয়ে নেয়। এটা দেখে অভির মা বলে, এই মেয়েটা মাকে পুরোপুরি বশ করে ফেলছে, মা সেটা বুঝতে পারছে না। মাকে ব্যবহার করে ও সাধ্যসিদ্ধি করছে, এটা মা বুঝতে পারছে না। আমি এই মেয়েটার সঙ্গে কি করে আমার ছেলের বিয়েটা ভেঙে দেবো, কিছুই তো বুঝতে পারছি না। এই মেয়েটাকে মানতেই পারছি, আমি কি করে বুঝবো এটাই আমাদের সেই ছোট আদরের পরী। একে তো সম্পূর্ণ অন্য রকমেরই মনে হয়। এরপরে অন্যদিকে দেখা যায় যে অভি আর ছুটির বিয়েটা প্রায় সম্পূর্ণ হতে যাচ্ছিল। তখনই অভি বারবার শুধু পরীর কথাই মনে করছিল আর বলছিল, পরী, আমি আমি তোর সঙ্গে অন্যায় করতে পারবো না, আমি তোকে প্রচন্ড ভালোবাসি পরী, এই জন্য এই নকল বিয়েটা আমাকে করতে হলো, না হলে ওই ছদ্মবেশী পরীটাকে আমার বিয়ে করতে হতো। আমি জানি যে ওটা আমার পরী নয়, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো না, আমার জীবনের সঙ্গে ওই মেয়েটাকে জড়তে পারবো না। এরপরেই দেখা যায় পুরোহিত মশাই বলে, বাবা তোমরা উঠে দাঁড়াও, তোমরা 7 পাকে ঘোরো। এরপরে এই অভি আর ছুটি 7 পাকে ঘোরে। এরপরে দেখা যায় যে পুরোহিত মশাই পুরো মন্ত্রটা পড়ে, প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে প্রত্যেকটা প্রতিজ্ঞা করে। আর এটা দেখে অভি মনে মনে বলে যে পুরোহিত মশাই যতই এই সব কিছুর প্রতিজ্ঞা করুক না কেন, কিন্তু এই বিয়েটার তো কোনো মূল্য নেই আমার কাছে। কারণ এই বিয়েটা আমাদের শুধু কিছুদিনেরই ব্যাপার, শুধু একটা বছর, তারপরে তো আমরা দুজন দুজনের পথে চলে যাব। আমি আমার পথে চলে যাব, ছুটির পথে চলে যাবে। কিন্তু মেয়েটার মনের উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব, এখন তো কিচ্ছু করার নেই, এখন আমি কিচ্ছু করতেও পারছি না। এরপরে দেখা যায় অভিও মনে মনে এই সব কিছু ভাবতে ভাবতে তখনই ছুটি বলে যে, এটা কি হচ্ছে, আমি কোনো অন্যায় করছি না তো? আমি বাবাকে বাঁচানোর জন্য এই পথটা বেছে নিয়েছি, কিন্তু কি করব, বাবাকে তো বাঁচাতেই হবে, তাই এই মানুষটাকে আমাকে বিয়ে করতে হচ্ছে। কিন্তু পরের জীবনে আমার জন্য কি অপেক্ষা করছে তা আমি জানি না। কারণ আমি আমি যা কিছু করছি আমার বাবাকে বাঁচানোর জন্যই করছি। আমার কাছে আমার বাবা ছাড়া এখন আর কোনো কিছুরই মূল্য নেই। বাবাকে আমি পেয়ে আমি আমি সবকিছু ভুলে যাই। আমি জানি না আমার পরিবার কোথায় আছে, জানি না আমার বাবা মা কে, কিন্তু যাকে বাবা বলে ডেকেছি তার ক্ষতি আমি কিছুতেই চাইবো না। আমি চাই তারকে নিয়ে আমি ভালো থাকতে। তাকে তো আমি ওই হাজত থেকে বের করবই, যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে আমি তাকে বের করে নিয়ে আসবো। তখনই অভি বলে যে, ছুটি, তুমি চিন্তা করো না, তুমি ভাবছো তোমার বাবাকে আমি বের করব না, আমি তোমাকে কথা দিচ্ছি আজকের এই দিনে দাঁড়িয়ে আমি তোমার বাবাকে যে করেই হোক জামিন করিয়ে দেব। তুমি একদম ভেবো না, তুমি আজকে আমার যে বিপদ থেকে উদ্ধার করলে, আমি এই কথা কখনোই ভুলবো না। তাই আমি তোমার বাবাকে বের করেই ছাড়বো। এই সব কিছু দেখে তো অভির বন্ধু মনে মনে বলে, আমি জানি অভি, তুই আর ছুটি একসঙ্গেই থাকবি, তোরা কখনো আলাদা হতে পারবি না। কারণ তোদের মধ্যে সেই একটা সম্পর্ক আছে, তোদের যেমন খুনসুটি ঝগড়া, খুনসুটি অভিমান, সেরকম তোদের মধ্যে একটু একটু ভালোবাসাও আছে। তুই যেভাবে ছুটিকে পছন্দ করিস, সেভাবে ছুটিও তোকে পছন্দ করতে শুরু করছে, কিন্তু তোর মনের মধ্যে অন্য কেউ থাকাতে তুই ছুটিকে সেরকম ভাবে গ্রহণ করতে পারছিস না। যখন তুই সেই মেয়েটাকে খুঁজে পাবি না, তখন তুই ছুটিকে অ্যাকসেপ্ট করে নিবি, সেই বিশ্বাসটা আমার আছে। কারণ তোদের দুজনের জুটিটা আমার অনেক পছন্দ হয়েছে। কারণ ছুটি সবার থেকে আলাদা, মেয়েটা সবার জন্য কষ্ট করে যায়, নিজের বলতে কিছুই সে চায় না, শুধু তার বাবাকে বাঁচানোর জন্য এরকমটা লড়াই করছে। আর ওদিকে ওই মেয়ে পরি, ও তো একটা লোভী একটা মেয়ে, ও কি করে যে পরি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এরপরেই দেখা যায় যে সিঁদুর দানও হয়ে যায়। তখনই ছুটি চোখে জল চলে আসে, ছুটি কান্নায় ভেঙে পড়ে। তখনই অভি বলে, ছুটি তুমি কান্না করো না, আমি আছি তো, কিছু হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে পরীর বাবা চলে আসে আর অভির বাবার সঙ্গে কথা বলে বলে, কেমন লাগছে আজকে বল দুজনকে? তখনই অভির বাবা বলে, হ্যাঁ সত্যি বলছি রে, খুব ভালো লাগছে, তোকে আর আমাকে একদম সেম, আজকে তো আজ থেকে আমরা বিয়ে বিয়ে হয়ে যাচ্ছি বল। তখনই পরীর বাবা বলে, হ্যাঁ ঠিক বলেছিস, আজ থেকে তো আমরা বিয়ে বিয়ে হচ্ছি। তাহলে অভিটা কোথায় গেল? তখনই পরীর বাবা বলে, হ্যাঁ অভিকে তো ডাকতে হবে। অভির বিরুদ্ধে আমার আর কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, আজ থেকে তো ও আমার খুব কাছের একজন হয়ে যাবে। তখনই অভির ঠাম্মি বলে, হ্যাঁ আমি দেখছি কোথায় আছে। তখনই পরী বলে, ঠাম্মি তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি ডেকে আনছি অভিকে। অভিকে আমি দরজাটা এপার থেকে লাগিয়ে এসেছিলাম। তখনই ঠাম্মি বলে, ও তাই বুঝি, যাও
তুমি গিয়ে অভিকে ডেকে নিয়ে আসো। তখনই অভির বাবা বলে যে সত্যি এই মেয়েটা খুব পাগল। ও ভাবছে যে অভি ওকে ছেড়ে দেবে, কিন্তু অভি তো ওর অপেক্ষায় ছিল। অভি ওকে প্রচন্ড ভালোবাসে। ও খুব ভয় পাচ্ছে যে অভি যদি ওকে ছেড়ে দেয়। তখনই পরীর বাবা বলে হ্যাঁ, অভি তো ওকে মানতেই চাচ্ছে না যে ওই পরী। তখনই অভির বাবা বলে সেটা বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তখনই পরীর কাকি এটা দেখে তো প্রচুর খুশি হয়ে বলে যে সত্যি বন্ধু যে আজকে কত খুশি হয়েছে। সেই ছোট্ট বন্ধুটা আজকে কত বড় হয়ে গেছে। এদিকে আজকে এঙ্গেজমেন্টেরও দিন চলে এসেছে। অন্যদিকে দেখা যায় যে পরী অভির ঘরে গিয়ে চারপাশ খুঁজতে থাকে আর বলে কোথায় গিয়েছো ডার্লিং, তুমি কোথায় গিয়েছো সুইটহার্ট? তোমাকে আমি আটকে রেখেছিলাম, তুমি মন খারাপ করেছো সুইটহার্ট? তোমাকে আটকে রাখার একটাই কারণ যে আমি নিচে বের করব। কোথায় গিয়েছো সুইটহার্ট? বের হয়ে এসো, আমার কিন্তু এবার ভয় করছে। তুমি তুমি ওয়াশরুমে আছো? এরপরে ওয়াশরুমেও অভিকে না পেয়ে তখনই ওই পরী খুব চিন্তায় পড়ে। জানালার পাশে গিয়ে দেখতে পায় যে ওখানে কাপড় বেঁধে নিচে নেমে গেছে অভি, ঘর থেকে পালিয়ে গেছে। তখনই পরী বলে অভি, তুমি এই কাজটা একদম ভালো করোনি। তুমি কেন এরকমটা করলে বলো? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কি বুঝতে পারো না? তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো না অভি। অভি, কেন করলে এমনটা? আমি তোমার অপেক্ষায় এত সুন্দর করে সেজেছি। আজকে আমি এই রাজপ্রাসাদও পাবো, আর তার সঙ্গে রাজপুত্রও পাবো। আমার সবকিছুর প্রয়োজন আছে, আমি সবকিছু নিয়েই থাকতে চাই। কিন্তু তুমি যে অন্যায়টা আমার সঙ্গে করলে অভি, সেটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না। তুমি আমাকে রিজেক্ট করে চলে গেলে। কি এমন দরকার কাজ পড়েছিল যে তুমি আমাকে না বলে এভাবে এভাবে চুরি করে চলে গেলে? এরপরে দেখা যায় যে চিৎকার করে উঠে পড়ি আর বলে আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না। তুমি কেন কেন চলে গিয়েছো? আমাকে না বলে তুমি এমনটা চলে যেতে পারো না। আমি তোমাকে ছাড়বো না। তুমি দেখে নিও এই ছুটি কতটা ভয়ানক হতে পারে। এটা আমি দেখিয়ে দেব। আমার এতটা কষ্ট দিয়েছে অভি, আমি কিছুতেই ছাড়বো না। অন্যদিকে দেখা যায় যে সিঁদুর দানটা হয়ে যায়। তখন তখন আর ছুটি কিচ্ছু বলতে পারে না। তখনই অভি বলে আমি তোমার পাশে আসছি ছুটি, তোমার কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমাকে আমি কথা দিচ্ছি যে তোমার কোনো অসম্মান আমি হতে দেব না। তোমার দায়িত্ব যেভাবে আমি নিয়েছি সেভাবে আমি আমার দায়িত্ব পালন করব। তখনই অভির বন্ধু বলে হ্যাঁ, তোকে তো দায়িত্ব নিতেই হবে, কারণ আমি জানি যে এটা তুই খুব ভালো করে পারবি। তুই দায়িত্ব নিবি, ছুটিকে ভালো রাখার চেষ্টা করবি, কারণ আমি জানি তোর চোখে আমি ছুটির জন্য ভালোবাসা দেখেছি। আমি সেই ভালোবাসায় বিশ্বাস করি যে একদিন তোদের ভালোবাসাটা সফল হবে। আমার সেই ভরসা তোদের উপরে আছে। এরপরেই দেখা যায় যে ওদিকে ছুটি তো কান্নায় ভেঙে পড়ে আর বলে বাবা, আমাকে ক্ষমা করে দিও। বাবা, তোমাকে না জানিয়ে আমি আজকে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। এছাড়া আমার কাছে কোনো পথ ছিল না। তোমাকে বাঁচানো, তোমাকে নির্দোষ প্রমাণিত করার জন্য এই রাস্তাটা আমাকে বাঁচতেই হলো। না হলে উকিল বাবু এই কেসটা নিতেন না, আর আমিও তোমাকে বাঁচাতে পারতাম না। বাবা, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। তখনই অভিপ বলে যে এত মন খারাপ করছো কেন ছুটি? আমি তো আছি, বলছি তো কিছু হবে না, একটু ভরসা করো আমাকে। তখনই দেখা যায়